আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে বিভিন্ন মাত্রার মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখেছিলাম। মাত্রার পদ্ধতিগুলো হয়েছিল তো, আর কি হেডিং কিছু করা ছিল? সম্পর্ক হয়েছিল মাত্রাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক হয়নি। ঘনকের মধ্যে পারস্পরিক সম্পর্ক। লিটারের সঙ্গে মোলারিটি ও নর্মালিটি গ্রাম পার লিটার সমান মোলারিটি ইন্টু গ্রাম molecular weight সমান normality into gram equivalent weight। তো গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বের করতে পারি তো? গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট এটা কি করে বের করতে হবে দেখো। সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকে, এর মধ্যে ক্যাটায়ন হাইড্রোজেন, আর ওর মাথায় চার্জ হচ্ছে প্লাস আয়ন, আর ওর সংখ্যা হলো 2। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা E দিয়ে প্রকাশ করি। ইকুইভ্যালেন্ট ওয়েটকে তাহলে E ইকুয়াল টু মলিকুলার ওয়েট বাই cationic charge into number of cation। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে মানটা কি বের হবে? মলিকুলার ওয়েট 98 আর ক্যাটায়নিক চার্জ 2। ক্যাটায়নিক চার্জ 2 বাই এইচ এর চার্জ কত? চার্জ অফ ক্যাটায়ন কত? 1। আর নাম্বার কত আছে? কটা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে এটা পুরো ইকুইভ্যালেন্ট ওয়েট কত বের হবে? 49। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু 49 গ্রাম। তাহলে নরমালিটি তোমাকে বলে দেবে, আর যে সাবস্টেন্স উল্লেখ করে দেবে তার গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট তোমাকে বের করে নিতে হবে। এটা তোমার কাজ। আর প্রশ্নে নরমালিটি বলে দেবে, তুমি এটা বসালেই গ্রাম পার লিটারে মাত্রা পেয়ে যাবে। যেমন এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, ইউরিয়া CONH2O2 দ্রবণের মাত্রা 0.2 নরমাল হলে উহার মোলারিটিতে 0.2 নরমাল হলে উহার গ্রাম পার লিটারে মাত্রা নির্ণয় করো। তাহলে আগে তুলনাঙ্ক বের করে নিতে হবে। নরমালিটি দেওয়া আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট তুমি বের করে নেবে। বের করে বসালে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বের করে নিলে, বসালে গুণ করলেই তুমি কি পেয়ে যাবে? ক্লিয়ার? নেক্সট এবার শুধু মোলারিটি এরকম দেওয়া থাকবে, ওর গ্রাম মলিকুলার ওয়েট, মানে এটা আরো সোজা, কিছু বের করার দরকার নেই, এটা আণবিক গুরুত্ব দিয়ে গুণ করে দিলেই হবে। যেমন এই কোশ্চেনটাই যদি দেয়
ইউরিয়া দ্রবণের মাত্রা দেওয়া আছে 0.2 মোল, এই মোলারিটি 2 হলে উহার গ্রাম পার লিটারে মাত্রা নির্ণয় করো। তাহলে কি হবে, এটা একদম সোজা, গ্রাম পার লিটার মাত্রা সমান সমান মোলারিটি কত দেওয়া আছে 0.2 ইনটু ইউরিয়ার আণবিক ভর। তো নাইট্রোজেনের 14, 15, 16, 16, 32, 32 আর 16, 48 আর 12, 60, তাহলে ইনটু 60, তাহলে আমাদের গ্রাম পার লিটারে বেরিয়ে গেল। তাহলে আমরা গ্রাম পার লিটারে বের করার সময় যদি মোলারিটিতে থাকে শুধু আণবিক ভর দিয়ে গুণ করে দেবো, আর যদি নরমালিটিতে থাকে তাহলে তুল্যাঙ্ক ভর দিয়ে গুণ করে দেবো, তাহলে গ্রাম পার লিটারে পাওয়া যাবে। কপি করে নাও। W by W percent function molarity into molecular weight into point one function normality into equivalent weight into point one equal to molality into molecular weight into density into 100 by 1000 plus molality into molecular weight into আমরা ওগুলো মুখস্থ রাখবো। W by V পার্সেন্টেজ সঙ্গে রিলেশন, এটাকে ডেনসিটি দিয়ে ভাগ করে দেবো। শুধু কি দিয়ে ভাগ করবো? ডেনসিটি দিয়ে। তাহলে এই যে W টা V হয়ে যাবে, তাহলে M ইনটু molecular weight into 0.1 by D, normality into equivalent weight into 0.1 by D। আরে দেখো D দিয়ে ভাগ করলে এটা আউট হয়ে যাবে, তাহলে molarity into molecular weight, molality into molecular weight into 100 by 1000 plus molality into molecular weight। M ও N এর মধ্যে সম্পর্ক, এটা আমরা যে কোনো দুটো সম্পর্ক নিয়ে কাজ চালিয়ে করতে পারি, যে কোনো দুটো সম্পর্ক নিয়ে কাজ চালিয়ে। তাহলে ওখান থেকে দেওয়া আছে যে মোলারিটি ইনটু মলিকুলার ওয়েট ইকুয়াল টু নরমালিটি ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট ভলিউম থেকে মোলারিটি। তোমার দেওয়া আছে
5 ml H2SO4 এর m সমান কত, তার ভলিউম দেওয়া আছে ml এ, ওখানে আমাকে নিয়ে যেতে হবে কততে, ওর কোথায় নিয়ে যেতে হবে মোলারিটিতে। তো ওর জন্য মোলারিটি ইকুয়াল টু ওয়েট বাই molecular weight into 1000 by volume in ml। তো এখানে 5 ml সালফিউরিক অ্যাসিডের ভর দিয়ে দেবে, 5 ml সালফিউরিক অ্যাসিডের 5 ml 20 গ্রাম, 5 ml 8 গ্রাম হয় এর ঘনত্ব দিয়ে দেবে অথবা এর ভর দিয়ে দেবে। আমরা ভর থেকে করছি 5 ml 20 গ্রাম, মানে 5 ml H2SO4 নিয়েছি, ওর একটা পরিমাণ থাকবে তো যে কয় গ্রাম, 5 ml আমি ব্র্যাকেটের মধ্যে মাস দিয়ে দিচ্ছি 20 গ্রাম। তাহলে 5 ml এর মধ্যে সালফিউরিক অ্যাসিডের কয় গ্রাম রিজলভ করা আছে, 20 গ্রাম। ওই দ্রবণটার মোলারিটি আমরা নির্ণয় করতে যাচ্ছি। একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে, নির্দিষ্ট আয়তন দ্রবণের মধ্যে ওর গোলা আছে কয় গ্রাম, 20 গ্রাম। ওই দ্রবণটার মোলারিটি মাত্রা কত হবে সেটা বের করার ফর্মুলা। ওয়েট মানে যেটা ওয়েটটা দেওয়া থাকবে, মলিকুলার ওয়েট মানে সালফিউরিক অ্যাসিড বা যা আণবিক ভর আমরা ব্যবহার করব 1000 হলো, আর VmL মানে যে আয়তনটার মধ্যে ওই ভরটা গুলে থাকবে। ক্লিয়ার? নেক্সট এর আয়তন মাত্রার সঙ্গে নরমালিটি ও m এর সম্পর্ক। আয়তন মাত্রা ক্যাপিটাল V সমান মোলারিটি ইনটু 11.2, আর আয়তন মাত্রা ইকুয়াল টু নরমালিটি ইনটু 6.5.6। খেয়াল করো, হাইড্রোজেন পারঅক্সাইড হয়, তো হাইড্রোজেন পারঅক্সাইডের H2O2 এর মাত্রাটা ভলিউমে এক্সপ্রেস করা হয়। তো এটা আমরা ক্লাস 11 এ হাইড্রোজেন অধ্যায়ে দেখেছিলাম। এই কার্বন গায়ে যদি 10 ভলিউম লেখা থাকে, তাহলে ওর মানে হচ্ছে এখান থেকে যদি আমি 1 ml তুলি, দ্রবণটার 1 ml তুলে যদি হাইড্রোজেন পারঅক্সাইড তুললাম, তুলোকে ভেঙে দিলাম, হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙলে অক্সিজেনের জল রূপান্তরিত হয়। তো এই যে অক্সিজেনটা তুমি পেলে, এটা এসটিপিতে যে আয়তন দখল করবে সেটা হচ্ছে 10 ভলিউম। তাহলে কারোর গায়ে 100 ভলিউম লেখা থাকে বা 20 ভলিউম লেখা থাকে, ধরো 20 ভলিউম লেখা আছে, তার মানে ওখান থেকে 1 ml নমুনা তুলে তুমি যদি ভেঙে দাও, তাহলে যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেই এসটিপিতে দখল করবে 20 ভলিউম। তাহলে ওই ভলিউম মাত্রার সঙ্গে এই দ্রবণটা যদি মাত্রা এখন তুমি মোলারিটিতে অথবা নরমালিটিতে আনো, তখন কিভাবে বেরোবে নরমালিটি মোলারিটি তার রিলেশন। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম আসবে, সেখানে আমাদের শতকরা থেকে মোলারিটি বের করতে হবে। শতকরা থেকে মোলারিটি, শতকরা থেকে মোলারিটি। তো আমরা এখন শতকরা মাত্রা থেকে W/V, এই শতকরা মাত্রা থেকে মোলারিটি গণনা করছি। এরকম ভাবে দেওয়া থাকে 5% ইউরিয়া দ্রবণ, দেওয়া থাকবে 2% গ্লুকোজ। খেয়াল করো কত পার্সেন্ট দেওয়া আছে ইউরিয়া দ্রবণ, আর এগুলো সবই যে পার্সেন্ট দেওয়া আছে এটা W/V। তাহলে এখানে আমাদের দ্রবণটা কত ml আছে, দ্রবণটা 100 ml, আর দ্রাবটা কত ml আছে, কত গ্রাম আছে, কারণ W তে আছে 5 গ্রাম।
আমাদের এখান থেকে বের করতে বলেছে কি মোলারিটি। আমাদের মোলারিটির ক্ষেত্রে দ্রবণটাকে কতটা নিয়ে যেতে হবে? 1000 নিয়ে যেতে হবে। আর দ্রাবটা কিসে রাখতে হবে, গ্রামে না মোলে? মোলে। মোলারিটি করার সময় মোলে রাখতে হবে। তাহলে আমরা আগে গ্রামটাকে মোলে নিয়ে যাবো, তো ভরকে মোলে নিয়ে যেতে গেলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকে মোলে নিয়ে যাচ্ছি 5 বাই ইউরিয়া। একটু আগে দেখলাম ইউরিয়ার আণবিক ভর 60, তো 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের। এখন দ্রাবটা মোলে বেরোবে, পার লিটারে বেরোয়নি, 100 ml আছে, পার লিটার করা মানে সি বেরোনো। তাহলে দ্রাবের পরিমাণটা জাস্ট মোলে বললাম। এবার দ্রবণের পরিমাণটাকে আমাদের 1000 ml করতে হবে। তো 100 ml দ্রবণে ইউরিয়া আছে 5/60 মোল। এটাকে আমরা 1000 ml করব। 1000 ml দ্রবণে ইউরিয়া আছে 5 × 1000/60। তাহলে আমাদের মোল পার লিটার পাওয়া গেল। মোল পার লিটার মানেই মোলার ঘনত্ব। মোলার ঘনত্বকে আমরা সি বা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। তাহলে সি বা ক্যাপিটাল এম চলে গেল। এইভাবে আমরা এটা বের করে নেব। এটা হোমওয়ার্ক দিলাম। ঠিক গ্লুকোজে আমাদের ক্যাপিটাল এম মোল পার লিটার এককে, মোল পার লিটার এককে কত হবে বের করে রাখতে হবে। কপি করে নাও। এবার আমরা দুটো দ্রবণকে মেশাবো। দুটো দ্রবণ মেশাবো মানে দুটো দ্রবণের আলাদা আলাদা মাত্রা আছে। মেশালে নতুন একটা দ্রবণ পাওয়া যাবে। দুটো ভলিউমই এক জায়গায় একটা ভলিউমকে জেনারেট করবে। সেই দ্রবণের এখন মাত্রা নির্ণয় করব। তো ধরো তোমার এটা ইউরিয়া দ্রবণ দেওয়া আছে, ইউরিয়া, আর এটা তোমার হাতে গ্লুকোজ দ্রবণ বা ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল দ্রবণ দেওয়া আছে। তো এখানে 2 মোল দেওয়া আছে 500 ml, 500 ml, আর এখানেও দেওয়া আছে 500 ml 3 মোল। এবার এই দুটোকে মেশাতে বলছে, এই দুটোকে মেশাতে বলছে। এটাকে আমরা সিয়ন ধরলাম, এর মোলার ঘনত্ব সিয়ন, ক্যাপিটাল এম বা সি দিয়ে প্রকাশ করতে বলেছি আমি, সিয়ন ধরলাম। যে 500 ml এর কত মোল আছে? 500 ml 2 মোলার দ্রবণ আছে। 2 মোলার দ্রবণ 500 ml আছে, আর এখানে 3 মোলার দ্রবণ 500 ml আছে। এবার যখন আমরা এই দুটোকে মেশাবো, এই দুটোকে আমরা মেশাবো, তাহলে মিশ্র দ্রবণের যে সিটা হবে সেটা হবে সিয়ন প্লাস সি2। তো এই যে সিটা হবে সেটাও পার লিটারে করতে হবে। সেটাও কিসে করতে হবে? পার লিটারে। তো দেখো আমাদের এই 500 ml 500 ml তুমি যদি মেশাও তাহলে 1000 ml হবে না? পার লিটারই আছে। এই জন্য তখন আর আয়তনকে চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যখনই আমাদের এই আয়তনটা 1000 এর কম বেশি হবে তখন কততে অত 1000 এ কত এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল আমরা আগে মোল বের করে নেব। সেই ইন্ডিভিজুয়াল মোলটা যোগ করলে যে মোলটা পাবো সেটা হচ্ছে গোটা সলিউশনের মধ্যে মোট আয়তনের মধ্যে V1 + V2 এর মধ্যে, V1 + V2 এর মধ্যে ওই গাঢ়তাটা আছে। V1 + V2 টাকে আমাদের 1000 করতে হবে, তাহলে এটা মোল পার লিটারে হয়ে যাবে। তো এটা আমাদের ডাইরেক্ট সিয়ন C2 দেওয়া থাকবে না, সিয়ন C2 আমাদের বের করে নিতে হবে এরকম পার্সেন্ট থেকে। তাহলে বলে দেবে 5% ইউরিয়া দ্রবণ ওর 500 ml এর সঙ্গে 2% গ্লুকোজ দ্রবণ ওর 500 ml মেশানো হলো। তাহলে আমি সিয়ান করার সময় ওর আগে আমি শুধু মোল বের করব আর 1000 এ করব না, শুধু মোলটা বের করে নিলাম 5/60। কি করে নিলাম? 5/60।
তাহলে আমি আর মোলটা বের করে নিলাম যেটা 100 ml এর মধ্যে আছে। যদি 500 ml বলে তো 500 ml এর মধ্যে একই রকম ভাবে আমি গ্লুকোজ দ্রবণ 500 ml বের করে নেব। 500 ml বলে দিয়েছে বলে 500 ml ধরে বলছি, আর 2% বলা আছে, এটা 500 ml বের করে নেব মোলটা। এবার যখন দুটো একসঙ্গে মেশাবো 500 500 কত হয়ে গেল 1000 হবে। তাহলে 1000 এর মধ্যে ওদের এই মোলটাই হয়ে গেল। তাহলে আমাদের ওখানে আগে আর 1000 করার দরকার নেই, আমরা ওই 500 ml দ্রবণের শুধু মোলটা বের করে নেব, ওর 500 ml এর মোলটা বের করে নেব, আর যখন মেশাবো তখন 500 500 1000 ml হয়ে গেল, আর ওর মোল মোট মোল হয়ে গেল। তাহলে মোল পার লিটার হয়ে গেল। তাহলে এইভাবে আগে আমরা ইন্ডিভিজুয়াল মোল বের করে নেব। আর যদি তুমি 1000 এ করে নাও তাহলে আবার 2 দিয়ে ভাগ করে পার লিটার করে নিতে হবে, কারণ 2000 ml হয়ে যাবে যদি 1000 1000 করে দাও। ক্লিয়ার হলো? কমে করে নাও। দ্রাব্যতা সলিবিলিটি S দিয়ে প্রকাশ করি আমরা। দেখো আমরা দ্রবণ বানাচ্ছি, দ্রবণ বানানোর জন্য দ্রাবকে আমরা দ্রাব যোগ করছি। আমরা এখানে দ্রাবকটা তরল নিতে পারি, গ্যাস নিতে পারি। আমাদের সিলেবাসে বললাম যে সলিড আর লিকুইড দ্রাবকটা ব্যবহার আছে, আর দ্রাব হিসাবে সলিড, দ্রাব হিসাবে গ্যাস হিসাবে আছে। তাহলে দ্রাবটা সলিড হতে পারে কিংবা গ্যাস হতে পারে। দ্রাবটা আমরা ধরো গ্রামে এক্সপ্রেস করছি, আর এটা দ্রাবকটা ml নিলাম, দ্রাবের একটা নির্দিষ্ট পরিমাণ নিলাম, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে আমরা দ্রাব মেশাচ্ছি মেশাচ্ছি মেশাচ্ছি। একটা সময় আসবে যখন দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, তাই সম্পৃক্ত হওয়ার জন্য এটা উষ্ণতা স্থির রাখতে হয়, এটা চাপ স্থির রাখতে হয়। কেন চাপ চেঞ্জ হলে যদি গ্যাস হয় দ্রাবটা তাহলে চাপের উপর ডিপেন্ড করে, একটু পরে আমরা নির্ভরশীলতা করবো। আর উষ্ণতা গ্যাস হোক আর কঠিন হোক, উষ্ণতা চেঞ্জ হলেই দ্রাবকের দ্রাব হওয়ার ক্ষমতা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এই সম্পৃক্ত দ্রবণটা তৈরি করার আগে এই দুটো কন্ডিশনটাকে স্থির রাখবো। তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোনো দ্রাবের সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত করলে বা সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, সেই পরিমাণ দ্রাবটাকে ওই উষ্ণতায় ওই চাপে ওই দ্রাবকের মধ্যে ও দ্রাব্যতা বলে। বোঝা গেল? তাহলে আমরা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য দ্রাবকটা নির্দিষ্ট নিলাম, আর ওর মধ্যে দ্রাবের একটা নির্দিষ্ট পরিমাণ গুললাম। গুললে যে সম্পৃক্ত দ্রবণটা হলো সেটা স্থির উষ্ণতা চাপে আছে, স্থির উষ্ণতা আর চাপে ওই নির্দিষ্ট পরিমাণটাকেই ওই উষ্ণতা আর চাপে ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। নির্ভরশীলতা দেখো, তিনটে বিষয়ের উপর নির্ভর করে: উষ্ণতা, চাপ, দ্রাবক ও দ্রাবের প্রকৃতি। দ্রাবক ও দ্রাবের প্রকৃতি খেয়াল করো। তো আমরা উষ্ণতার প্রভাবটা আলোচনা করছি। দ্রবণ যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে তরল দ্রাবকে, আমরা যেহেতু চাপটাও করবো এই জন্য আমরা তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা নিয়ে আলোচনা করছি। গ্যাসের দ্রাব্যতা এটাকে নিয়ে আমরা পুরোটা আলোচনা করছি। লিকুইড আছে, এটা দ্রাবক, এর সঙ্গে আমরা যোগ করছি গ্যাস, তাহলে এটা দ্রাবক হিসাবে নিলাম, এটা দ্রাব হিসাবে নিলাম। সাম্য অবস্থা তৈরি করে সলিউশন তৈরি হলো, সলিউশনটাও লিকুইড হবে।
এটা এক্সোথার্মিক মানে তাপ উৎপন্ন হবে আর তাপের শোষণ হবে। তাপ উৎপন্ন হবে তাহলে ডেল্টা এইচ লেস দ্যান 0। এবার উষ্ণতার প্রভাব আলোচনা করছি। উষ্ণতার প্রভাব লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী যেদিকে তাপের শোষণ হবে বিক্রিয়ার গতি সেই দিকে হবে। এদিকে তাপ উৎপন্ন হচ্ছে তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনে তাপের উৎপন্ন হলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে তাপের শোষণ হবে। তাহলে লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী আমি বাইরে থেকে যদি তাপ দিয়ে উষ্ণতাকে বাড়াই তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে না ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে তাপের শোষণ হচ্ছে। তাহলে এটা কি সলিউশন হওয়া না ওখান থেকে দ্রাব চলে যাওয়া? তাহলে অপোজিট রিঅ্যাকশন হওয়া মানে দ্রাব্যতা কমে যাবে, দ্রাবের দ্রাব্যতা কমে যাবে। তাহলে উষ্ণতা যদি বাড়াও তুমি তাহলে উষ্ণতার সঙ্গে দ্রাব্যতা ইনভার্সলি প্রপোর্শনাল। উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যাবে। নেক্সট এবার আমরা চাপের প্রভাব বলছি। লিকুইড আর গ্যাস, তো গ্যাসের আয়তন হিউজ হয়, তাহলে এই দিকের আয়তন আমরা দেখে নিলাম, এটাও লিকুইড। লিকুইডের আয়তনটা নেগলিজিবল, দুটো সমান আছে। তাহলে বাম দিকের আয়তন বেশি না ডান দিকের আয়তন বেশি? বাম দিকে, গ্যাস আছে যেহেতু। লাসাতেলিয়ারের নীতি অনুযায়ী তুমি চাপ যদি বাড়াও বাইরে থেকে তাহলে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে মানুষগুলো কম চাপের দিকে যাবে। বেশি চাপযুক্ত অঞ্চল এদিকে আছে, কম চাপযুক্ত অঞ্চল এদিকে আছে। এখন এই সিস্টেমের মধ্যে যদি তুমি বাইরে থেকে চাপ বাড়াও, পিস্টন দিয়ে যদি চাপ দিয়ে দাও এর উপরে চাপ বাড়াও, তাহলে বেশি অণুর সংখ্যাটা কমের দিকে যাবে, আয়তন বেশি থেকে কম আয়তনের দিকে যাবে। তাহলে রিঅ্যাকশন ফরওয়ার্ড হবে, দ্রাব্যতা বাড়বে না কমবে? গুলে যাওয়া মানে দ্রাব্যতা বাড়া, বেশি পরিমাণ গ্যাসের মধ্যে চলে যাওয়া মানে দ্রাব্যতা বাড়া, তাহলে দ্রাব্যতা বেড়ে যাবে। এই জন্য চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে। তাহলে এটাও আমরা লাসাতেলিয়ারের নীতি দিয়ে বললাম। লাসাতেলিয়ারের নীতি দিয়ে, নীতিটা কি ছিল? বেশি চাপযুক্ত অঞ্চল থেকে বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে, বেশি আয়তন থেকে বেশি আয়তনযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলে যাবে। কখন? চাপ দিলে। তাহলে চাপের সঙ্গে দ্রাব্যতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের সঙ্গে কিভাবে নির্ভরশীল, এটা বিজ্ঞানী হেনরি এটা সূত্র আকারে দিয়েছে। এরপরে আমরা সেই জায়গায় যাব, হেনরি সূত্রতে। চলো এবার দ্রাবক আর দ্রাবের প্রকৃতির উপরে কিভাবে দ্রাব্যতা নির্ভর করে দেখে নিই। এটা লেখা হয়ে গেছে। দ্রাবক ও দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীলতা। দেখো, দ্রাব্যতা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আকর্ষণ বল। আকর্ষণ বল
একটা তরল পদার্থ আছে, এবার সেখানে গ্যাসের অণুগুলো যত তরল দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তাদের দ্রাব্যতা কি হবে? এই জন্য এর আর এর মধ্যে কতটা আকর্ষণ হচ্ছে তাদের প্রকৃতির উপর ডিপেন্ড করে দ্রাব্যতা নির্ধারণ করবে। এখন আকর্ষণ বলের মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণের মধ্যে সবথেকে স্ট্রং হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। তাহলে যদি ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন হয়, তাহলে দ্রাব্যতা বেশি হবে, ওটা ভ্যান ডার ওয়ালের মধ্যে টপ রানকে রেখে গেল। এরপর যদি হাইড্রোজেন বন্ডিং হয়, ওর সঙ্গে এই যদি হাইড্রোজেন বন্ডিং এর সুযোগ হয় এইচ বন্ডিং, তাহলে দ্রাব্যতা হাই হবে। যদি দ্রাবটা এর মধ্যে আসার পর আয়নিত হয় তাহলে আরো ফাস্ট আসবে, আয়নিত হবে। তাহলে যদি রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন ঘটে, তাহলে দ্রাব্যতা আরো হাই হয়ে যাবে। তাহলে আকর্ষণটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের কারণে কোনো রিঅ্যাকশন ছাড়াই হলো, হাইড্রোজেন বন্ডিং এর কারণেও যদি আকর্ষণ হয় দ্রাব্যতা বেড়ে যাবে। আর আয়নাইজেশন বা রিঅ্যাকশন যদি ঘটে, রিঅ্যাকশনটা ডাইরেক্ট রিঅ্যাকশন অথবা আয়নাইজেশন যদি ঘটে, তাহলে দ্রাব্যতা হাই হয়ে যাবে। ক্লিয়ার না? নেক্সট, আমাদের সামনে এখন চলে এলো তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা, তো এখন দেখো একটা গ্যাস একটা তরলের মধ্যে দ্রবীভূত হলো, হতে হতে একটা সময় সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। যে নির্দিষ্ট আয়তনে তুমি দ্রাবটা ব্যবহার করেছো, ওটা গ্রামে ব্যবহার করেছো না আয়তনে ব্যবহার করেছো? যেহেতু গ্যাস কিসে ব্যবহার করেছো, এমএলএ না গ্রামে? এমএলএ, আয়তনে। ওই যত আয়তনের গ্যাস তুমি দিয়েছো, দিয়ে সম্পৃক্ত দ্রবণ বানিয়েছো, ওই উষ্ণতা চাপে ওই পরিমাণ আয়তনের দ্রাবকে আমরা ওর দ্রাব্যতা গুণাঙ্ক বলি। সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে আমরা উষ্ণতা চাপ স্থির রেখেছি, টিপি স্থির। এবার দ্রাবকটাকে নির্দিষ্ট করলাম, নির্দিষ্ট পরিমাণ করে দিলাম, এবার এখানে যে দ্রাব নিয়েছি সেটা হচ্ছে গ্যাসীয় দ্রাব। আমাদের কিন্তু যাবতীয় যে আলোচনা চলছে এবার এই সিস্টেমটা নিয়ে চলছে, তরল দ্রাবকে গ্যাসের দ্রাব বলে। তো দ্রাবটা গ্যাসীয় আছে, সেখানে ওর একটা নির্দিষ্ট আয়তন দ্রবীভূত করেছি, করে দ্রবণটা যেটা বানিয়েছি, সেটা সম্পৃক্ত দ্রবণ হয়েছে। সম্পৃক্ত দ্রবণ হলো। তাহলে এই যে সম্পৃক্ত দ্রবণটা বানানোর জন্য নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে তুমি যত ml দ্রাব মিশিয়েছো, গ্যাসীয় দ্রাব, সেই আয়তনটাকেই আমরা দ্রাব্যতা গুণাঙ্ক বলি। তাহলে স্থির উষ্ণতা ও চাপে কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত আয়তনের গ্যাসীয় দ্রাব যোগ করলে সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়, তত ml গ্যাসীয় দ্রাবকে ওই উষ্ণতা ও চাপে দ্রাব্যতা গুণাঙ্ক বলে, ওই দ্রাবকের মধ্যে। ক্লিয়ার না? নেক্সট আমরা একটা অধ্যায় পড়ব, অ্যাডসরপশন, অধিশোষণ অধ্যায়। তো সেখানে আমরা দেখব যে গ্যাসরা লিকুইডে বা সলিডে যখন জমা হয়, গলে অধিশোষণের মাধ্যমে গলে। তাই এই আয়তনটাকে যদি আমরা এখন এসটিপিতে নিয়ে যাই, এই যে উষ্ণতা চাপ বললাম, এটা পরীক্ষক চলাকালীন উষ্ণতা চাপ। মানে এখনো আমরা যদি কোনো গ্যাস নিয়ে, এখানে কোনো তরল নিয়ে একটা গ্যাস ওখানে দ্রবীভূত করবো, এই ঘরে যে চাপ আছে, এই ঘরে যে উষ্ণতা আছে, সেই উষ্ণতা চাপটাকে স্থির রেখে আমরা এক্সপেরিমেন্টটা করতে পারি। এটা পরীক্ষা চলাকালীন উষ্ণতা চাপ বলে। এই উষ্ণতার চাপটা এসটিপি বা এনটিপিতে যে উষ্ণতা চাপ থাকে তার সঙ্গে সমান না হতেও পারে। তাহলে এই যে গ্যাসের আয়তনটা পেয়েছি, এটাকে এখন টেনে নিয়ে যাব এসটিপিতে। তাহলে যে আয়তনটা দখল করবে ওই আয়তনটাকে আমরা বলি অধিশোষণ গুণাঙ্ক। তাহলে সেম জিনিস, এই আয়তনটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন এসটিপিতে। তাহলে যে আয়তন দখল করবে সেই আয়তনটাকে আমরা কি বলবো? অধিশোষণ গুণাঙ্ক বা অবশোষণ গুণাঙ্ক। ক্লিয়ার না? তাহলে এখান থেকে দুটো সংখ্যা, দ্রাব্যতা গুণাঙ্ক কাকে বলে, অধিশোষণ গুণাঙ্ক কাকে বলে, আমরা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা নিয়ে তার প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। এবার এখানে হেনরির সূত্র আছে, হেনরির সূত্র নিয়ে আলোচনা হবে। কপি করে রাখুন।
দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্র। খেয়াল করো, এটা হলো আমাদের তরল দ্রাবক, তরল দ্রাবক, আর এটা হচ্ছে গ্যাসের অণু, গ্যাস। প্রকৃতি আলাদা, আলাদা আলাদা। এবার এখানে আমরা একটা উষ্ণতা স্থির রেখেছি, আর এর উপরে একটা চাপ স্থির রেখেছি, এর উপরে যে চাপটা পড়ছে সেটা স্থির রেখেছি। এবারে এর মধ্যে বুলবে দ্রবণ তৈরি হবে, আস্তে আস্তে একটা সময় পরে এটা সম্পৃক্ত হয়ে যাবে। তখন এই গ্যাসগুলোর এর নিচে নামা আর এখান থেকে উপরে ওঠা সমান হবে, তখন আমরা এটাকে সাম্য অবস্থা বলি, সাম্য অবস্থা। এই যে সম্পৃক্ত দ্রবণটা হলো, এর উপরে গ্যাস আছে, এর বাষ্প না কিন্তু না, এর উদ্বাহিত অনুযায়ী এর বাষ্পে যাবে সবকিছু বলছেন। এটা আলাদা বাইরে থেকে অ্যাডিশনাল গ্যাস মিশিয়েছি, সেই গ্যাস দ্রবীভূত হলো পরীক্ষা চলাকালীন উষ্ণতা চাপে, আর বলছে না, সেই অবস্থায় যে হারে নিচে নামছে সেই হারে উপরে উঠছে, এটা সাম্য অবস্থা বলছি। এই সাম্য অবস্থাটা এইভাবে বলা হয় যে কোনো গ্যাস দ্রবণের সঙ্গে সাম্য অবস্থায় আছে, কোনো গ্যাস দ্রবণের সঙ্গে সাম্য অবস্থায় আছে। এবার হেনরির সূত্রটা আমরা রিপ্রেজেন্ট করছি যে এই যে গ্যাসটা এর মধ্যে গুলবে, সেই গোলার পরিমাণটাকে x দিয়ে ডিনোট করি। x ইকুয়াল টু দ্রবীভূত পরিমাণ বা দ্রাব্যতা, দ্রাব্যতা এটা পরিমাণ, দ্রাব কতটা গুলছে তার পরিমাণটা। তো এর মধ্যে কতটা গুললো সেই গোলার পরিমাণটাকে আমরা x দিয়ে ডিনোট করলাম। আর এই দ্রবণের উপরে গ্যাসের এখন যে চাপটা আছে, এখন যে চাপটা আছে সেই চাপটাকে আমরা p দিয়ে ডিনোট করছি। তাহলে সাম্য অবস্থায় আছে x আর p, এখন কোনোটাই চেঞ্জ হচ্ছে না। এবার আমরা p টাকে বাড়াবো, আর x এর পরিমাণ কি হবে এটা নিয়ে হেনরির সূত্র। একটু আগে আমরা চাপের প্রভাব নিয়ে দেখে নিয়েছি লাসাতেলের নীতি অনুযায়ী, যে যদি চাপ বেড়ে যায়, এখন এই সাম্য অবস্থায় যদি উপর থেকে চাপ বাড়িয়ে দাও, গ্যাসের উপরে চাপ বাড়িয়ে দাও, তাহলে এই গ্যাসের চাপটা বেড়ে যাবে, আর গ্যাসের চাপ বেড়ে গেলে এর মধ্যে দ্রাব্যতাটা বেড়ে যাবে, ওটাই হেনরির সূত্র। তাহলে হেনরির সূত্র দেখো, P মানে কি? P মানে হচ্ছে কোন দ্রবণের সঙ্গে সাম্য অবস্থায় থাকা গ্যাসের চাপ, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্রাব্যতা, কি পরিমাণ দ্রবীভূত আছে। এটা আগে পরে করতে পারো তুমি, হ্যাঁ? তাহলে এটাকে তুমি x সমানুপাতিক p ও বলতে পারো। তাহলে আমাদের সূত্রটা কিভাবে রিপ্রেজেন্ট হলো, তার আগে এখানে আমাদের উষ্ণতা স্থির রেখেছি, আর দ্রাবক ও দ্রাবের প্রকৃতি স্থির রেখেছি, দ্রাবক ও দ্রাবের প্রকৃতি স্থির রেখেছি এই কন্ডিশনে। তাহলে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রাবের দ্রাব্যতা, প্রকৃতি স্থির করে দিলাম, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো নির্দিষ্ট দ্রাবের দ্রাব্যতা ওই দ্রবণের সংস্পর্শে থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক, দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন দেখো সমানুপাতিক চিহ্ন যদি তুলি, তাহলে x সমান সমান একটা ধ্রুবক আসবে, সেটাকে হেনরির ধ্রুবক বলে। এখন যদি মোলার গাঢ়ত্ব হয়, মোলার গাঢ়ত্ব পরিমাণটাকে আমরা গ্রামে না, পরিমাণটাকে আমরা মোল পার লিটারে এক্সপ্রেস করলাম, তাহলে c সমান সমান kh ইনটু p লিখি আমরা, c সমান সমান মোল পার লিটার, মোল পার লিটার। আর যদি আমরা x টাকে মোলার গাঢ়ত্বে না লিখি, তখন সমীকরণটাকে আমরা এইভাবে প্রকাশ করি, p সমান সমান kh ইনটু x। তাহলে কখনো এই বাক্সটা নেব, কখনো এই বাক্সটা নেব। এই বাক্সটা নেব যদি আমরা x কে c দ্বারা প্রকাশ করি, তখন দেখো kh এর একক আলাদা হয়ে যাবে, kh এর মান আলাদা হয়ে যাবে। তো আমরা এবার kh নিয়ে পড়াশোনা করব। চলো kh হেডিং আছে সংজ্ঞা। তাহলে kh মানে কি? এখান থেকে বা এখান থেকে যে কোনো একটা ভাবে তুমি সংজ্ঞা দিতে পারো।
কোনো গ্যাসের চাপ এবং দ্রবীভূত পরিমাণের অনুপাতকে হেনরি ধ্রুবক বলে। বলো সংখ্যাটা। কোনো গ্যাসের চাপ ও দ্রবণের অনুপাতকে বলা হয়। কোনো তরলে গ্যাসের দ্রাব্যতার সময় ওই গ্যাসের চাপ এবং দ্রবীভূত পরিমাণের অনুপাতকে হেনরি ধ্রুবক বলে। তাহলে KH ইকুয়াল টু P/x। এখন এর একক দেখো। তো সাধারণত চাপের এককই KH এর একক, এই জন্য ওর একক আমরা ATM এ এক্সপ্রেস করি। পরিমাণটা একক পরিমাণ হলে KH সমান P হবে, তো ওর এককটা সবসময় ATM এ এক্সপ্রেস করা হয়। আর যখন মোল পার লিটারে হবে তখন KH এর একক হবে C/P। তাহলে C এর একক হচ্ছে মোল লিটার ইনভার্স, আর এই চাপটা নিচে চলে এলে উপরে গেলে ATM ইনভার্স। তাহলে হয় ওর একক হবে ATM, নতুবা যদি মোল পার লিটারে হয় তো মোল লিটার ইনভার্স ATM ইনভার্স। KH এর নির্ভরশীলতা KH directly proportional to 1 by দ্রাব্যতা। দেখো KH চাপ নিচে চলে গেল, তাহলে চাপের সঙ্গে ব্যাসানুপাতিক না KH। তাহলে যত চাপ বাড়বে তত দ্রাব্যতা বাড়ার কথা, কিন্তু KH টা কমবে। তাহলে KH এর মান যত বেড়ে যাবে কোন সিস্টেমের, দ্রাব্যতা তত কমবে। আর আমরা দেখলাম যে দ্রাব্যতা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই আকর্ষণ, মলিকুলের মধ্যে আকর্ষণ। তাহলে মলিকুলের মধ্যে আকর্ষণ যত বাড়বে তত দ্রাব্যতা বাড়বে, তত KH বাড়বে। যদি তোমার একাধিক মলিকুল দেওয়া থাকবে আর সেই মলিকুলের মধ্যে যে পোলার হবে তার আকর্ষণ বেশি হবে, আর আকর্ষণ বেশি হলে KH এর মান কম হবে, দ্রাব্যতা বেশি হবে। তাহলে সে অসংখ্য অণু দিয়ে তাদের KH এর মানের অর্ডার দিতে বলতে পারে। তাহলে যাদের মধ্যে আকর্ষণ সর্বনিম্ন তার KH এর মান বেশি হবে, আর যার আকর্ষণ সর্বোচ্চ তার KH এর মান। এরকম একটা প্রবলেম আমরা ওখানে শেয়ার করছি। আর 2 নম্বর উষ্ণতার উপর ডিপেন্ড করবে, দ্রাবকের প্রকৃতি বললাম। তাহলে নির্ভরশীলতা 1 নম্বর হচ্ছে প্রকৃতি, দুজনের প্রকৃতির উপরে, এই যে প্রকৃতি হলো। আর 2 নম্বর হচ্ছে উষ্ণতা, আর 3 নম্বর হচ্ছে চাপ। তাহলে উষ্ণতার সঙ্গে কিভাবে সম্পর্কিত? উষ্ণতা বাড়লে KH বেড়ে যাবে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, উষ্ণতার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। উষ্ণতা বাড়লে এটা বাড়ছে বলে দ্রাব্যতা কমে যাচ্ছে। আর চাপের সঙ্গে সম্পর্ক কি? চাপের সঙ্গে সম্পর্ক কি? ব্যাসানুপাতিক। তাহলে চাপ বাড়লে এটা কমে যাবে, দ্রাব্যতা বেড়ে যাবে। নেক্সট, এখন আমরা অনেকগুলো মলিকুল তোমাদের সামনে আনবো, তাদের KH এর অর্ডার আর দ্রাব্যতার অর্ডার বলতে হবে। কপি করে নাও এটা।